স্বামী বিবেকানন্দ আমাদের কাছে আদর্শ। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব স্বামী বিবেকানন্দ কিভাবে তার পিতার মৃত্যুর পর সংসারের আর্থিক সংকট মেটানোর জন্য ব্যাপক চেষ্টা করেছিলেন। স্বামী বিবেকানন্দের মতো একজন প্রতিভাধর ব্যক্তি সেই সময় কলকাতার বুকে একটি চাকরি জোগাড় করতে পারছিলেন না। হ্যাঁ, সেই করুণ কাহিনী আমরা আজকের আপনাদের সামনে উপস্থাপন করব। 1863 সালে স্বামী বিবেকানন্দ কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ দত্ত ছিলেন একজন নামজাদা উকিল। অনেক অর্থ তিনি আয় করেছিলেন, কিন্তু তাদের পরিবারটি ছিল একান্নবর্তী পরিবার, আর একান্নবর্তী পরিবারের সংসার চালানোর জন্য বেশিরভাগ অর্থ ব্যয় হয়ে যেত। তাই স্বামীজির পিতা যখন 1884 সালে মারা যান, যখন স্বামীজির বয়স মাত্র 21 বছর, তখন পারিবারিক সঞ্চয় কিছুই ছিল না বললে চলে। সমস্ত কিছু ব্যয় হয়ে গিয়েছিল। স্বামীজির পিতার মৃত্যুর পর যেমন তাদের পরিবারে নেমে এসেছিল এক শোকের ছায়া, তেমনি তাদেরকে অর্থ উপার্জনের চেষ্টা করতে হয়েছিল। স্বামীজির পিতার মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই স্বামীজি নগ্ন পদে ছিন্ন বস্ত্রে একটার পর একটা অফিসে ঘুরে বেড়াতেন তার চাকরি লাভের জন্য। হ্যাঁ, সংসারকে চালানোর জন্য অর্থ ইনকাম করতে হবে। তিনিই যে পরিবারের সবচেয়ে বড় ছেলে। স্বামীজির পরিবারকে সাহায্য করার জন্য কলকাতাতে তাদের অনেক আত্মীয় থাকলেও কেউ এগিয়ে আসেনি। যারা কিছুদিন আগে পর্যন্ত, যখন স্বামীজির পিতা বেঁচে ছিলেন, স্বামীজিদের জন্য সামান্য একটু কাজ করতে পারলে স্বামীরা আনন্দিত হতো, যারা নিজেদেরকে ধন্য মনে করত, স্বামীজির পিতার মৃত্যুর পর তারা সবাই কোথায় হারিয়ে গিয়েছে, কেউ খোঁজ নিতে আসেনি স্বামীজিদের। স্বামী বিবেকানন্দ একটার পর একটা অফিসে ঘুরেও তিনি চাকরি সেই সময় জোগাড় করতে পারছে না। একদিন হাঁটতে হাঁটতে স্বামীজির পায়ের তলায় ফসকা পড়ে যাওয়ার কারণে গড়ের মাঠে মনুমেন্টের তলায় সে বসে পড়ে। আর তখনই তার কয়েকজন বন্ধু আসে। কেউ কেউ সমবেদনা জানায়, কিন্তু স্বামীজিকে সাহায্য করতে এগিয়ে আসে না কেউ। স্বামীজির যে সমস্ত বড়লোক বন্ধু ছিল, তারা সবাই স্বামীজিকে দেখে বলতো, তোর মুখটা এমন দেখাচ্ছে কেন রে, কি হয়েছে? কিন্তু সহানুভূতি দেখাতো না কেউ। দু একজন হয়তো একটু সহানুভূতি দেখাতো। শুধুমাত্র একজন বন্ধু স্বামীজির কাছ থেকে নয়, অন্য কারোর কাছ থেকে স্বামীজির পরিবার সম্পর্কে, তাদের পরিবারের আর্থিক দুর্দশা সম্পর্কে জানতে পেরে স্বামীজির মাকে নিয়মিত টাকা পাঠাতেন। স্বামীজি সেই বন্ধুকে বারবার মনের মধ্যে স্মরণ করেছেন। স্বামী বিবেকানন্দের যে সমস্ত সহপাঠী, যারা যৌবনে পদার্পণ পূর্বক বিভিন্ন অসৎ আচরণ অবলম্বন করে অর্থ উপার্জনের চেষ্টা করেছিল, তারা সুযোগ বুঝে স্বামীজিকে তাদের দলে টানতে চেষ্টা করে। আর যে সমস্ত সহপাঠী, যারা একান্ত পরিমাণে কষ্ট সহ্য না করতে পেরে অসৎ উপায়ে জীবনযাপনের চেষ্টা করে, তারা স্বামীজির দুঃখ দেখে বিশেষভাবে ব্যথিত হয়েছিল। স্বামীজিকে তারা দলে টানতে চায়নি। একজন মহিলা স্বামীজিকে ভালোবাসতেন। তিনি স্বামীজিকে সেই সময় প্রস্তাব করেন যে, আমাকে বিয়ে করো এবং আমার সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দেবো। স্বামীজি অন্তত কঠিন ভাষা এবং কঠোর মনোভাব প্রদর্শন করে তাকে নিবৃত্তি করেছিলেন। আরও একজন মহিলা অনুরূপ প্রস্তাব রাখলে স্বামীজি বলেছিলেন, বাছা, এ জীবনে করলে কি? শরীরটার জন্য তো অনেক কিছু করলে, পরকালের জন্য কিছু কি ভেবেছ? ঈশ্বরের জন্য সাধন ভজন করো, এই সমস্ত পথ ত্যাগ করো। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ বলে তিনি হয়তো সেই সময় এই সমস্ত প্রলোভনকে দূরে সরাতে পেরেছিলেন। স্বামীজি খুব ভোরে ঘুম থেকে উঠে অনুসন্ধান করতেন বাড়িতে সবার জন্য পর্যাপ্ত আহার রয়েছে কিনা। যখন তিনি দেখতেন যে সবার জন্য পর্যাপ্ত আহার নেই, তখন তিনি মাকে বলতেন, মা, আজ আমার একজন বন্ধুর বাড়ি নিমন্ত্রণ রয়েছে। এই বলে স্বামীজি বেরিয়ে পড়তেন এবং সারাদিনে সামান্য কিছু খেয়ে, হয়তো কিছু না খেয়েই উপবাস করে আবার বাড়িতে ফিরে আসতেন। হ্যাঁ, স্বামীজি এত কষ্ট করেছিলেন। এত কষ্টের মধ্যেও স্বামীজি ঈশ্বরকে ভুলে যাননি। বিছানাতে ঘুম থেকে ওঠার পর বসে ঈশ্বরের নাম স্মরণ করতেন। একদিন স্বামীজি ঈশ্বরের নাম স্মরণ করছেন, সেই সময় তার মা বলছে, চুপ কর ছোড়া, এত যে ঈশ্বর ঈশ্বর ভগবানকে ডাকিস, ভগবান তো সব কিছু করলেন। স্বামীজি তখন বসে ভাবতে লাগলেন, হ্যাঁ, সত্যি কি ঈশ্বর আছেন? ঈশ্বর থাকলে তারা এত কষ্ট পাচ্ছেন কেন? এই শিবের রাজত্বে এত অশিব কোথা থেকে এলো? এই মঙ্গলময়ের রাজত্বে এত অমঙ্গল কিসের? কিন্তু স্বামীজি কখনো ঈশ্বরকে ভুলে যাননি। আমরা জানি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের দর্শন এবং তার কাছ থেকে ঈশ্বর তত্ত্ব শ্রবণ এবং জীবনযাপনের মূল দিশা লাভ এই সময় স্বামীজির জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। এই সময় ঘুরতে ঘুরতে একবার
কথামৃতের রচনাকার সিমোর নজরে পড়েন এবং সিমোর ছিলেন বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক। মূলত তারই সহযোগিতায় স্বামীজি সুকিয়া স্ট্রিটে একটি বিদ্যালয়ে কয়েক মাস চাকরি করেছিলেন। এরপর মেট্রোপলিটন ইনস্টিটিউটের একটি শাখা, যেটি চাঁপাতলায় তৈরি হয়েছিল, সেখানে স্বামীজি প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছিলেন। এখানেও ভাগ্যের বিড়ম্বনা স্বামীজির জীবনে ব্যাপক প্রভাব ফেলে। ওই বিদ্যালয়ের সেক্রেটারির দায়িত্বে ছিলেন বিদ্যাসাগরের জামাই। তিনি স্বামীজিকে সহ্য করতে পারতেন না, তাই তিনি নবম এবং দশম শ্রেণীর ছাত্রদের হাত করলেন এবং স্বামীজির বিরুদ্ধে একটি পিটিশন তিনি বিদ্যাসাগরের কাছে জমা দিলেন। হ্যাঁ, যে পিটিশনে লেখা ছিল, নতুন হেডমাস্টার মহাশয় ভালোভাবে পড়াতে পারেন না। সত্যি ভাবলে অবাক লাগে। আর কয়েক বছর পর যিনি বিশ্ব জয় করবেন, যিনি তার বক্তৃতা দ্বারা পাশ্চাত্য দেশের মানুষের মন জয় করবেন, ভারতবাসীদেরকে গর্বিত করবেন, তিনি স্কুলে পড়াতে পারতেন না। পিটিশন জমা দেওয়ার পর বিদ্যাসাগর বললেন, তাহলে নরেন্দ্রনাথকে বলো আর যেন না আসে। নত মস্তকে সেদিন স্বীকার করে নিয়েছিলেন স্বামীজি সেই আদেশ। হ্যাঁ, বিদ্যাসাগরের প্রতি কখনো তিনি বিরূপ মনোভাব পোষণ করেননি। এরপর তিনি শিবনাথ শাস্ত্রীকে ধরেছিলেন একটা চাকরি করে দেওয়ার জন্য, তিনিও এড়িয়ে গিয়েছিলেন। হ্যাঁ, যখন ভাগ্য ভালো থাকে না, তখন সবাই যে ত্যাগ করে যায়, আর তাই হয়েছিল স্বামীজির সঙ্গে। পরবর্তীকালে অঘোরনাথ চট্টোপাধ্যায়ের সহযোগিতায় একটি কলেজে তিনি কিছুদিন পড়িয়েছিলেন। এরপর স্বামীজিকে কাজের জন্য আর চেষ্টা করতে হয়নি। তিনি গোয়াতে একটি জমিদারি সেরেস্তার কাজ করবেন বলে ঠিক করলেও আমরা জানি যে পিতার মৃত্যুর 1 বছর পর 1885 সালে তিনি সংসার ত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। স্বামীজি বলে এত কষ্ট সহ্য করেছিলেন এবং তিনি দিশাহারা হননি। স্বামী বিবেকানন্দকে আমাদের অন্তর থেকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। স্বামীজির কর্ম এবং স্বামীজির জীবন আমাদেরকে নতুনভাবে দিশা দেখায়, আমাদেরকে হতাশ না হয়ে এগিয়ে চলার ইন্ধন যোগায়।